আজকে আমরা আলোচনা করব বিভিন্ন বিপ্লব নিয়ে আলোচনা করব। যেমন আমরা যদি খেয়াল করে দেখি যে রেনেসাঁ বিপ্লব সেটা 1360 সালে হয়েছিল ইতালিতে। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব যেটা 1688 সালে যুক্তরাজ্য হয়েছিল। শিল্প বিপ্লব 1780 সালে যুক্তরাজ্য। শ্রমিক বিপ্লব যেটা 1886 সালে শিকাগো যুক্তরাষ্ট্রে। বেলভেট বিপ্লব যেটা 1989 সালে চেকোস্লোভাকিয়া হয়েছিল। বলিভিয়ান বিপ্লব হয়েছিল 1998 সালে যেটা ভেনেজুয়েলা। রোজ বিপ্লব 2003 সালে জর্জিয়ায়। টিউলিপ বিপ্লব যেটা 2005 সালে কিরগিজস্তান। জাফরানি বিপ্লব 2007 সালে মিয়ানমার এবং জেসমিন বিপ্লব 2010 সালে তিউনিসিয়া হয়েছিল। তো বিশ্বে আলোচিত বিশেষ গৃহযুদ্ধ যেটা বিভিন্ন দেশে যে গৃহযুদ্ধ হয়েছিল বিখ্যাত আছে সেটা হচ্ছে মার্কিন গৃহযুদ্ধ যেটা 1861 থেকে 65 সাল পর্যন্ত হয়েছিল। স্পেনের গৃহযুদ্ধ 1936 থেকে 1939। শ্রীলঙ্কা 1983 থেকে 2009 পর্যন্ত গৃহযুদ্ধ ছিল। চীনের গৃহযুদ্ধ ছিল 1928 থেকে 37, আবার 45 থেকে 49 পর্যন্ত ছিল। গ্রিক গৃহযুদ্ধ যদি আমরা খেয়াল করে দেখি যে 1946 থেকে 1949 সাল ছিল। নেপালের গৃহযুদ্ধ ছিল সেটা হচ্ছে 1996 থেকে 2006 সাল পর্যন্ত ছিল। তো আমরা যদি যুদ্ধ এবং প্রতিরক্ষা বিষয়ক পরিভাষা যদি আমরা খেয়াল করে দেখি বিভিন্ন পরীক্ষায় আসে, যেমন অ্যাম্বুশ এটা কী নিয়ে, সেটা হচ্ছে গোপন ঘাঁটি থেকে হঠাৎ আক্রমণ, সেটাকে বলা হয় অ্যাম্বুশ। বিভিন্ন পরীক্ষায় আসে। কনস্ক্রিপশন এটা মানে কি সামরিক বাহিনীতে বাধ্যতামূলক ভর্তি এবং প্রশিক্ষণ নীতি, এটা বিভিন্ন দেশে চালু আছে। কনভয় যেটা বলা হয় সেনাদলের নিরাপত্তা বিধানের জন্য প্রহরী বাহিনী। বাণিজ্য জাহাজে নিরাপত্তা বিধানের জন্য যুক্ত করা হয়েছে। টর্পেডো সেটা হচ্ছে নিজ শক্তিতে চলমান ডুবন্ত মাইন বলা হয়। টাস্ক ফোর্স যা বিশেষ দায়িত্ব পালনের উদ্দেশ্যে নিয়োজিত একক নিয়ন্ত্রণাধীন একটা স্থল, বিমান এবং নৌবাহিনী একটি সম্মিলিত দল যেটাকে বলা টাস্ক ফোর্স। তারা নৌপথ, বিমানপথ এবং স্থলপথে তারা কাজ করে। পরিরেখা যেটা বলে শত্রু আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়। আর ডি কোড যেটা হচ্ছে সাংকেতিক বার্তাকে সাধারণ ভাষায় রূপান্তরিত করার জন্য ব্যবহার করা হয় ডি কোড। আর ডেস্ট্রয়ার যেটা টর্পেডো বা কামান, দ্রুত গোলা নিক্ষেপক, ছোটো কামান এবং বাড়ি বোমা সজ্জিত দ্রুত গতিসম্পন্ন হালকা রণতরী বিশেষ হিসেবে। তো ড্রাগ আউট যেটা যে আগ্নেয়াস্ত্র আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ব্যবহার করে, ভূগর্ভস্থ আশ্রয় নেওয়া হয়, মাটির নিচে আশ্রয় নেওয়া হয়। পেট্রোল যেটা বলে নির্দিষ্ট এলাকা পাহারা দেয়, যারা পুলিশে দেওয়া থাকে। টেলিস্কোপ যেটা বিভিন্ন ডুবোজাহাজ থেকে অন্য শত্রুপক্ষকে দেখার জন্য। বেল আউট যেটা বলা হয় ক্ষতিগ্রস্ত বিমান থেকে প্যারাশুটের সাহায্যে অবতরণ করা। আর মোবাইলাইজেশন যেটা বলা হয় সেটা বলছে যুদ্ধ পাঠানোর উদ্দেশ্যে সৈন্য সমাবেশ বলা হয়। তো উল্লেখযোগ্য চুক্তি যদি আমরা খেয়াল করে দেখি যে মার্গারেট চুক্তি যেটা হয়েছিল 1215 সালে 15 জুন, যেটা রাজা চরম ক্ষমতা হ্রাসের জন্য লন্ডনে টেমস নদীর পার্শ্ববর্তী রানীমেড দ্বীপে রাজা জন এবং বিদ্রোহীর জনগণে এরা এই চুক্তিটা করেছিল। এটি ব্রিটিশদের শাসনতন্ত্রের বাইবেল হিসেবে পরিচিত লাভ করা হয়েছে। তো পিস অফ প্যারিস যেটা আমরা জানি সেটা হচ্ছে 1783 সালে 4টি চুক্তিকে এক হতে বলে পিস অফ প্যারিস। এই চুক্তিতে 1783 সালে হয়েছিল যেটা ট্রেটি অফ প্যারিস নামে অনেকে পরিচিত এটা। এবং 2টি বার্সাই চুক্তি আছে। বার্সাই চুক্তি 2টি স্বাক্ষরিত হয় ব্রিটেনের সাথে, ফ্রান্স এবং স্পেনের সাথে। চতুর্থ চুক্তিটি স্বাক্ষরিত ব্রিটেন এবং নেদারল্যান্ডের মধ্য দিয়ে হয়েছিল। তো আমরা যদি এদিকে খেয়াল করি ট্রেটি অফ প্যারিস আমরা যদি দেখি আমেরিকার সাথে হয়েছিল যে 3 সেপ্টেম্বর 1783 সালে আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে স্বাধীনতা যুদ্ধের জন্য স্বাধীনতার জন্য যে তারা চুক্তিটা করেছিল আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে, সেটাকে বলা হয় ট্রেটি অফ প্যারিস বলা হয়। এই চুক্তিটিতে স্বাক্ষর করেছিলেন জন অ্যাডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, হেনরি লরেন্স এবং ব্রিটেনের তৎকালীন রাজা 3য় জর্জের পক্ষে ডেভিড হার্টলি, রিচার্ড অসওয়াল্ড সহ অনেকে। প্যারিস চুক্তি যেটা দ্বিতীয় বার্সাই চুক্তি সেটা 1919 সালে 28 জুন হয়েছিল। বার্সাইতে হয়েছিল, ফ্রান্সের বার্সাই শহরে। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জার্মানির মধ্যে এই চুক্তিটা হয়েছিল, অর্থাৎ মিত্রশক্তি যারা ছিল এবং জার্মানির সাথে এই চুক্তিটা হয়েছিল। মানবাধিকার সনদ যেটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর যেটা 10 ডিসেম্বর 1948 সালে মানবাধিকার সনদ হিসেবে কাজ করা হয়েছিল। এই সনদে 30টি স্বীকৃতি রয়েছে। কি জেনেভা কনভেনশন যেটাকে বলা হয় যে 12 আগস্ট 1949 সালে সুইজারল্যান্ডের জেনেভায় এটাও হয়েছিল। বিশ্বের 58টি দেশে এই চুক্তিটি স্বাক্ষর করা হয়। তো সাধারণত যুদ্ধবন্দী এবং যুদ্ধাহতদের সাথে ন্যায় বিচারের জন্য এটা করা হয়েছিল। অ্যান্টার্কটিক যেটা ট্রিটি বা চুক্তি, অ্যান্টার্কটিক চুক্তি রয়েছে যে অ্যান্টার্কটিক মহাদেশে সব ধরনের অস্ত্রের পরীক্ষা এবং ব্যবহারের জন্য নিষিদ্ধ করা হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের পরীক্ষা সাধারণত অ্যান্টার্কটিক মহাদেশে সাধারণত করা হয়, বরফের মধ্যে করা হয়, কারণ এখানে মানুষ নাই। এই কারণে বিভিন্ন ধরনের টেস্ট করা হয়, বোমা হামলা করে টেস্ট, পারমাণবিক বোমাদের টেস্ট করা হয়। সেটা নিষিদ্ধ করা হয়েছে যে 1 ডিসেম্বর 1959 সালে এটা করা হয় এবং 1961 সালে 23 জুন চুক্তিটি কার্যকর হয়। ভিয়েনা কনভেনশন 18 এপ্রিল 1961 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এটা হয়। স্বাধীন দেশগুলোর মধ্যে কূটনৈতিক
কূটনৈতিক সম্পর্ক করা হয়েছিল। তাশকন্দ চুক্তি যেটা 10 জানুয়ারি 1963 সালে উজবেকিস্তানের তাশকন্দ শহরে ভারত এবং পাকিস্তানের মধ্যে চুক্তিটি হয়েছিল। সাধারণত চুক্তিটা কত সালে হয়েছিল এবং কোন কোন দেশের মধ্যে হয়েছিল সেটা মনে রাখলে চলবে, এর বেশি কিছু লাগবে না। যেমন মহাকাশ এবং পানির নিচে অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ, মহাকাশেও যদি কোনো ধরনের যাতে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা অথবা পানির নিচেও যাতে কোনো ধরনের পরীক্ষা না করা হয়, টেস্ট না করা হয়, বিভিন্ন পারমাণবিক বোমা ফেলে যেন টেস্ট না করা হয়, এটার উপর ভিত্তি করে একটা চুক্তি হয়েছিল। সেটা হচ্ছে 27 জানুয়ারি 1966 সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। 10 অক্টোবর 1966 সালে এটা কার্যকর হয়। এ পর্যন্ত 99টি দেশ এই চুক্তিটি স্বাক্ষর করে এবং 26টি দেশ তা অনুমোদন করেছে। সল্ট অ্যাক্ট যেটা বলা স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স 1, সেটা হচ্ছে অ্যান্টি ব্যালাস্টিক সিস্টেম এবং অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল অর্থাৎ মিসাইল অ্যাটাক যেটা সেটা জন্য রোধ করার জন্য, সেটা যুক্তরাষ্ট্রের মধ্যে 26 মে 1972 সালে এটা করেছিল সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দিয়ে। তো যুক্তরাষ্ট্রের রিচার্ড নিক্সন এবং সোভিয়েত ইউনিয়নের লিওনিদ ব্রেজনেভ চুক্তিটি স্বাক্ষর করেছিলেন। পরমাণু অস্ত্র হ্রাস যেটা বলে এনপিটি চুক্তি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি যেটা অর্থাৎ পরমাণু দিয়ে যেন অস্ত্র বানানো নিষিদ্ধ করা হয়, সেটা 12 জুন 1968 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের চুক্তিটি গৃহীত এবং 1 জুলাই স্বাক্ষর করা হয়। তখন এই প্রাথমিকভাবে চুক্তিটির মেয়াদ ছিল 25 বছর। 5 মার্চ 1970 সালে চুক্তিটি কার্যকর হয়। বর্তমানে 189টি দেশ এই চুক্তিটি স্বাক্ষর করেছে। ভারত, ইসরায়েল, পাকিস্তান চুক্তিটিতে স্বাক্ষর করেনি এবং উত্তর কোরিয়া স্বাক্ষর করলে 2003 সালে এই চুক্তিটিকে বের হয়ে আসে এবং তারা পারমাণবিক অস্ত্র বানানো এখনও চালিয়ে গেছে। জীবাণু অস্ত্র চুক্তি যারা বায়োলজিক্যাল উইপেন্স কনভেনশন অর্থাৎ জীবাণু দিয়ে কোনো একটা দেশে অ্যাটাক করা, সেটা নিষিদ্ধ করা হয়েছে। 10 এপ্রিল 1972 সালে চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় এবং 26 মার্চ 1975 সালে কার্যকর করা হয়। এবিএম অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল যেটা মিসাইল চুক্তি, সেটা করা হয়েছিল 26 মে 1972 সালে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে চুক্তিটি হয়েছে। চুক্তিটি 3 অক্টোবর 1972 সালে করা হয়, তবে যুক্তরাষ্ট্র 13 জুন 2002 সালে নিজেকে এই চুক্তি থেকে বের হয়ে আসে। তো আমরা যদি এদিকে দেখি যে সিমলা চুক্তি যেটা 2 জুলাই 1972 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে এটা হয়েছিল। সল্ট 2 যেটা যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন যেটা রাশিয়ার মধ্যে হয়েছিল 18 জুন 1979 সালে 18 জুন 1979 সালে এটা হয়েছিল। তো যুক্তরাষ্ট্রের সিনাই চুক্তিটিকে অনুমোদন করেনি। শেনজেন চুক্তি যেটা ইউরোপীয় দেশসমূহের জন্য একই ভিসা দিয়ে অর্থাৎ ফ্রিতে যেন ঘোরা যায়, এক দেশ থেকে আরেক দেশে যেন কোনো প্রকার ভিসা না লাগে, এটার উপর ভিত্তি করে একটা চুক্তি হয়েছিল, সেটা হলো শেনজেন চুক্তি, যেটা হয়েছিল 14 জুন 1985 সালে হয়েছিল। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি 5টি দেশ বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ড এই চুক্তিটি স্বাক্ষর করে। পরবর্তীতে 1995 সালে লুক্সেমবার্গের শেনজেনে শহরে এই চুক্তিটি করা হয়। তখন এই চুক্তির আওতায় একক ভিসা সুবিধাপ্রাপ্ত 27টা দেশ এটা স্বাক্ষর করা হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 23টি এবং 4টি নন ইউরোপীয় অর্থাৎ মোট 27টা দেশ সুবিধা পাইবে। এটা যে একটা দেশের আপনার যদি আমরা যেমন ইউরোপে যদি কোনো একটা দেশে ঢুকি তাহলে দেখা যায় যে 27টা দেশে আমরা ফ্রিতে ভ্রমণ করতে পারবো, কোনো প্রকার ভিসা লাগবে না। স্টার্ট 1 যেটা বলা হয় যে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি 1 যেটা যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে হয়েছিল 31 জুলাই 1991 সালে এটা হয়েছিল এবং 5 ডিসেম্বর 1974 সালে এটা কার্যকর হয় এবং 5 ডিসেম্বর 2009 সালে চুক্তিটি মেয়াদ শেষ হয়ে যায়। স্টার্ট 2 যেটা সেটা 3 জানুয়ারি 1993 সালে মস্কোতে এটা হয়েছিল যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে। তো রাসায়নিক অস্ত্র সংক্রান্ত চুক্তি আমরা যদি কেমিক্যাল উইপেন দেখি তাহলে সকল প্রকার রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ, নিষিদ্ধকরণ, ধ্বংস সাধনে 3 সেপ্টেম্বর 1992 সালে এই সংক্রান্ত একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই উক্ত সম্মেলনে 13 জানুয়ারি 1993 সালে চুক্তিটি স্বাক্ষর করার জন্য উন্মুক্ত করা হয় এবং 1997 সালে 27 এপ্রিল এটাকে কার্যকর করা হয়। তো ডেটন শান্তি চুক্তি যেটা বসনিয়া যুদ্ধের অবসানের জন্য 21 নভেম্বর 1995 সালে যুক্তরাষ্ট্রের উহিউ রাজ্যের ডেটন বিমান বাহিনীর ঘাঁটিতে এই চুক্তিটা হয়েছিল, তবে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় ফ্রান্সের প্যারিসে 14 ডিসেম্বর 1995 সালে। এই চুক্তির উদ্যোক্তা ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। বিভিন্ন পরীক্ষা আসে যে ডেটন চুক্তির উদ্যোক্তা কে ছিলেন। পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছিল সিটিবিটি, যেটা 24 সেপ্টেম্বর 1996 সালে এই চুক্তিটি স্বাক্ষর করা হয়। বাংলাদেশ 1996 সালে 24 অক্টোবর 129তম দেশ হিসেবে এই চুক্তিটা স্বাক্ষর করে এবং বিশ্বে 28তম ও দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে 8 মার্চ 2000 সালে এটা চুক্তিটি অনুমোদন করা হয়। চুক্তিতে স্বাক্ষর করে নিয়ে এমন দেশের ভেতর রয়েছে চীন, মিশর, ইসরায়েল, ভারত, পাকিস্তান, ভুটান, উত্তর কোরিয়া, কিউবা, সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং সিরিয়া। মানে কি অর্থাৎ পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার জন্য। স্থলমান চুক্তি যেটা সেটা হচ্ছে বলা হয় যে 3 ডিসেম্বর 1997 সালে কানাডা ওটুয়া চুক্তিটি করা হয়। এখানে এটাকে বলা ওটুয়া কনভেনশন বলা হয়। 1 মার্চ 1999 সালে চুক্তিটি কার্যকর হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, ভারত, পাকিস্তান, চীন এবং ইসরায়েল চুক্তিটি স্বাক্ষর করে নেয়। স্থলমান চুক্তি মানে হচ্ছে আপনি বিভিন্ন দেশের সীমানায় অথবা বাংলাদেশ এবং ভারতের সীমানায় বিভিন্ন ধরনের মাইন আছে, বোমা আছে, যেগুলো মাটির নিচে আপনি লুকিয়ে রাখা হয় এবং আপনি যে ওইখানে যদি পা দিন তাহলে দেখা যাবে যে বোমাটা বিস্ফোরণ হবে, অর্থাৎ পা লাগলে বা কোনো কিছু একটা যদি
পরে যদি ওই মানে এই বোমার মধ্যে ছোটো একটা কংক্রিট যদিও পড়ে তাহলে এই স্থল মাইন যেটা সেটা মাইনটা বিস্ফোরণ হয়, ওইটাকে বলে স্থল মাইন। এই চুক্তিটা নিষিদ্ধকরণ করা হয়েছিল। বিশ্ব উষ্ণতা রোধ বা কিয়োটো চুক্তি, যেটা 1997 সালে 11 ডিসেম্বর জাপানে কিয়োটো শহরে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বর্তমানে বিশ্বে 160টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে, তবে যুক্তরাষ্ট্র কিয়োটো প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করেছে। এই চুক্তির মেয়াদ শেষ হবে 2020 সালে 31 ডিসেম্বর, তাই মেয়াদটা শেষ হয়ে গেছে। তো আমরা যদি খেয়াল করি জীববৈচিত্র্য নিরাপত্তা চুক্তি বা কার্টাগেনা প্রোটোকল যেটা, সেটা হয়েছিল জীববৈচিত্র্যের জন্য কলম্বিয়া কার্টাগেনাতে 1999 সালে প্রথমে এটি পদক্ষেপ করা হয়। 2000 সালে 15 মে কানাডার মন্ট্রিলে এই চুক্তি স্বাক্ষর করে এবং 2003 সালে 11 সেপ্টেম্বর এই চুক্তিটি কার্যকর হয়। বাংলাদেশ 2000 সালে স্বাক্ষরের পর 2004 সালে চুক্তিটি অনুমোদন করে। তো নিউ স্টার্ট যেটা 2010 সালে 8 এপ্রিল চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এটা চুক্তিটি হয়। 2021 সালে 5 ফেব্রুয়ারি চুক্তিটি কার্যকর হয়। মন্ট্রি প্রোটোকল যেটা 16 সেপ্টেম্বর 1987 সালে পৃথিবীর বায়ুমণ্ডলে স্ট্রাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তরকে রক্ষা করার জন্য বা কানাডা মন্ট্রিলে এটা হয়েছিল। 1 জানুয়ারি 1989 সালে তা কার্যকর করা হয়। বাংলাদেশ 2 আগস্ট 1990 সালে এটা অন্তর্ভুক্ত হয় বা সমর্থন করে। তো আউটার স্পেস চুক্তি যেটা মহাকাশ ও পানি নিচে যেন অস্ত্র নিষিদ্ধ মানে অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছিল 27 জানুয়ারি 1966 সালে এবং কার্যকর হয় 67 সালে 10 অক্টোবর কার্যকর করা হয়। সাধারণত চুক্তিগুলো অনেকে পড়তে কষ্ট লাগে, মানুষের মনে করে যে চুক্তিগুলো অনেক কঠিন, সালগুলো মনে রাখতে কঠিন, মানে কোন জায়গায় চুক্তিটা হয়েছে, কোন শহরে, সেই শহরটা, অথবা কোন কোন দুই দেশের মধ্যে এটা হয়েছে, অথবা কত সালে হয়েছে, কত এখানে দেখা যায় দুইটা সাল মনে রাখা যায়। একটা হচ্ছে কত সালে চুক্তিটা করা হয়েছে, আবার কত সালে চুক্তিটা কার্যকর করা হয়েছে, ডাবল মনে রাখতে হয়। যেমন লাস্ট আমরা যদি আউটার স্পেস চুক্তিটা আমরা খেয়াল করে দেখেন যে 27 জানুয়ারি 1966 সালে এটা স্বাক্ষরিত হয়েছিল আর কার্যকর হয়েছে কিন্তু 10 অক্টোবর 1966 সালে। তো দুইটা সাল কিন্তু মনে রাখতে হয়। আর অনেকে এটা কষ্ট বিধায় অনেকে মনে রাখে না, কিন্তু আসল কথা হলো যে এখান থেকে বেশি প্রশ্ন আসে। আপনি বিভিন্ন জব পরীক্ষা খেয়াল করেন বা যে অ্যাডমিশন টেস্টে দেখবেন এই চুক্তি থেকে বেশি প্রশ্ন আসে। তো আমরা বিভিন্ন বিশ্বে গেরিলা মানে যদি সংগঠন যদি আমরা খেয়াল করে দেখি যে ব্ল্যাক সেপ্টেম্বর বা আল ফাতা ফিলিস্তিনের সংগঠন একটা, ব্ল্যাক ডিসেম্বর পাকিস্তানের, ব্ল্যাক পান্থার যুক্তরাষ্ট্রের, গুরকা সেটা হচ্ছে নেপালের, গডস আর্মি বা নাসাকা মিয়ানমারের, তালেবান আফগানিস্তান বা এবং পাকিস্তানের, গেস্টাফো যারা জার্মানি, কেএলএ কোসোভো লিবারেশন আর্মি যেটা কোসোভোতে আছে, রেড আর্মি ইনোসিস জাপানে, কেএনইউ যে কোরিয়ান ন্যাশনাল ইউনিয়ন, মিয়ানমারে আছে কে যে ক্লক্স ক্লান এটা যুক্তরাষ্ট্রের, ফোর্স 17 যেটা ফিলিস্তিনের, এনএলএফটি যেটা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার একটা সংগঠন যারা ত্রিপুরা রাজ্যটাকে স্বাধীন করার জন্য মানে এরা চেষ্টা করতেছে, ব্ল্যাক ডগ যেটা হচ্ছে বাংলাদেশের জন্য, ব্ল্যাক ডগ বাংলাদেশের জন্য, বাইকিং যেটা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে আছে এই সংগঠনটা, সাবাক যারা ইরান আছে, আল ফাতা ফিলিস্তিন আছে, লস্কর ই তৈয়বা যেটা পাকিস্তান আছে, সাইনিং ফাদ বা এমআরটিএ বা টুপাক আমারু পেরুতে আছে, M19 যেটা কলম্বিয়াতে আছে, ইউনিটা যেটা ন্যাশনাল ইউনিয়ন ফর দ্য টোটাল ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাঙ্গোলা যেটা অ্যাঙ্গোলাতে আছে, আর IRA যেটা আইরিশ রিপাবলিকান আর্মি উত্তর আয়ারল্যান্ডে আছে, FARC যেটা রেভলিউশন আর্মড ফোর্সেস অফ কলম্বিয়াতে আছে, FMLN যেটা আছে এল সালভাদর এখানে আছে। তো আমরা যদি খেয়াল করি যে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন দেশে যে এই সংগঠনগুলো বিভিন্ন ধরনের কাজ করতেছে, এইগুলো বিভিন্ন পরীক্ষা আসে। ইসলামিক স্টেট যেটা আইএস প্রতিষ্ঠিত হয়েছিল 1999 সালে। আইএস একটি সুন্নি মুসলিম সংগঠন। আইএসের হেডকোয়ার্টার বা রাজধানী হচ্ছে সিরিয়ার আর রাখা। আইএস কার্যক্রম পরিচালনা করছে ইরাক, সিরিয়া, লিবিয়া, লেবানন এবং নাইজেরিয়া। বুকো হারাম যেটা প্রতিষ্ঠা করে 2011 সালে মোহাম্মদ ইউসুফ কর্তৃক নাইজেরিয়া দাম্বুয়ায় এটা প্রতিষ্ঠা করা হয়। সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে পশ্চিমা শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করা নিয়ে। তো আল কায়দা যেটা এটা প্রতিষ্ঠা 1988 সালে। প্রতিষ্ঠা ওসামা বিন লাদেনের মৃত্যু হয় 2 মে 2011 সালে পাকিস্তানের আবুটাবাদে মৃত্যুবরণ করা হয়। আল কায়দার বর্তমান প্রধান হচ্ছে আইমান আল জাওয়াহিরি। আল শাবাব যেটা 2001 সালে প্রতিষ্ঠা করা হয়। আল শাবাবের অর্থ হচ্ছে তারুণ্য, এর সদর দপ্তর হচ্ছে সোমালিয়া জিলিবে অবস্থান করতেছে। মাওবাদী হচ্ছে নেপালে, এটা প্রতিষ্ঠা করা 1996 সালে। এর প্রধান লক্ষ্য হচ্ছে নেপালের রাজতন্ত্র কায়েম, অর্থাৎ নেপালের সমাজতন্ত্র কায়েম, অর্থাৎ নেপালের রাজতন্ত্র অবসান ঘটিয়ে সমাজতন্ত্রটার জন্য আবার প্রতিষ্ঠা করা হয় সেটা। প্রধান ছিলেন পুষ্পকমল দাহাল প্রচণ্ড। মাওবাদীদের আন্দোলন শুরু হয় 1996 সালে 13 ফেব্রুয়ারি। মাওবাদী দলের বর্তমান নাম হচ্ছে ইউনিফাইড কমিউনিস্ট পার্টি অফ নেপাল। হিজবুল্লাহ যেটা দলটি গঠন করা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড থেকে। হিজবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর দল। হিজবুল্লাহ গেরিলা সংগঠনটি লেবাননের আছে, যাতে শুরু করে 1985 সালে। হিজবুল্লাহর প্রধান হচ্ছে শেখ হাসান নাসরুল্লাহ।
হিজবুল্লাহ কর্তৃক পরিচালিত টিভি চ্যানেল নাম হচ্ছে আল মানার, LTTE যেটা হচ্ছে শ্রীলঙ্কার, প্রতিষ্ঠা হয়েছে 1976 সালে 5 মে, বিলুপ্ত করে 2009 সালে 19 মে বিলুপ্ত হয়। প্রধান ছিলেন বিলু পিল্লাই প্রভাকর, যা 18 মে 2009 পর্যন্ত ছিলেন। LTTE গেরিলা বসবাস করত জাফনা দ্বীপে ছিল, অর্থাৎ শ্রীলঙ্কার জাফনা দ্বীপে দ্বারা শ্রীলঙ্কার সংগঠন এটা। ULF যেটা ভারতের প্রতিষ্ঠা করা হয়েছিল, প্রতিষ্ঠাতা এবং কমান্ডার ইন চিফ হচ্ছে পরেশ বড়ুয়া, সামরিক শাখার নাম হচ্ছে NELT, নর্থ ইস্টার্ন লিবারেশন টাইগার। হামাস যারা প্রতিষ্ঠা করেছে স্বাধীন ফিলিস্তিনকে রাষ্ট্র গঠন করা, শেখ আহমেদ ইয়াসিন, আব্দুল আজিজ আল রান্টিসি অ্যান্ড মাহমুদ জাহির, এরা প্রতিষ্ঠা করছে। প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে 14 ডিসেম্বর, সদর দপ্তর গাজা উপত্যকায়। PLO যেটা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যেটা 1964 সালে প্রতিষ্ঠা করা হয়, ইয়াসির আরাফাত প্রতিষ্ঠা করেন এবং ফিলিস্তিনের রামাল্লাহ শহরে তার সদর দপ্তর অবস্থিত। IDF ইসরায়েলের জাতীয় সামরিক বাহিনী এবং নিরাপত্তা ব্যবস্থার একমাত্র শাখা গঠিত হয়েছে 1948 সালে। IDF JKLF যেটা আছে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, যেটা জম্মু কাশ্মীরে প্রতিষ্ঠা হয়েছে আমানুল্লাহ খান এবং মকবুল বাট, প্রতিষ্ঠা করেছে 1977 সালে। তো আমরা যদি আরও দেখি যে ফাতাহ যেটা প্রতিষ্ঠা করেছে 1959 সালে এবং ফাতাহ শব্দ অর্থ হচ্ছে বিজয়। আরও আছে বিভিন্ন ধরনের সংগঠন, যেমন আবু সাইফ স্বাধীনতাকামী মুসলিম গেরিলা সংগঠন, যেটা মিন্দানাও ফিলিপাইনে অবস্থান করতেছে। মুরু ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, সেটা ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে 1969 সালে এটা গঠিত করা হয়। আর লর্ডস রেসিস্ট্যান্স আর্মি LRA যেটা উগান্ডার, প্রতিষ্ঠা করা হয়েছে 1987 সালে। রেভলিউশন ইউনাইটেড ফ্রন্ট RUF দেশে গেরিলা সংগঠন, যারা সিয়েরা লিওনে, এটি প্রতিষ্ঠা লাভ করে 1991 সালে। পরবর্তীতে 2002 সালে বিলুপ্ত হয়ে রাজনৈতিক দলে পরিণত হয়। শিবসেনা ভারতীয় উগ্র হিন্দু মৌলবাদ শিবসেনা বলা হয়। ওম সিং রেকিউ জাপানি সন্ত্রাসবাদী দল। এটা হচ্ছে সিনফা শাখার নাম হচ্ছে, রাজনৈতিক শাখার নাম হচ্ছে সিনফেইন। ইস্তিফাদা যেটা ফিলিস্তিনের মুক্তি আন্দোলন। ফেদাইন মিলিশিয়া নিগ্রু যেটা যুক্তরাষ্ট্রের। গামা আল ইসলামিয়া যেটা মিশরের। কতিপয় শব্দের অর্থ যদি আমরা যাই, যে হামাস শব্দের অর্থ কি আসা, ইস্তিফাদা শব্দের অর্থ কি সেটাকে বলা হয় ইন্তিফাদা মনে হয় সম্ভবত, যে এরা ইস্তিফাদা সেটা অভ্যুত্থান বা গণজাগরণ। আর হিজবুল্লাহ যেটা আল্লাহর দল। আল শাবাব শব্দ তো যুবক। তো আমরা যদি বিভিন্ন দেশে যদি বিখ্যাত গোয়েন্দা সংস্থা আমরা খেয়াল করি, যে যুক্তরাষ্ট্রের FBI আছে, NGA আছে, NSA আছে, INRA আছে, CIA আছে। ফেয়ারফ্যাক্স বেসরকারি গোয়েন্দা সংস্থা আছে। যুক্তরাজ্যে আছে BSS, SIS, MI5, MI6, SS আছে। ফ্রান্স আছে DJI, SIE আছে। ইরানের শাবাক, জাপানের নাইসো, পাকিস্তানে আছে ISI আছে, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। রাশিয়া আছে RSS, রাশিয়ান সিক্রেট অথবা KGB বিলুপ্ত গোয়েন্দা সংস্থা। আর ফেডারেল FSBও আছে, ফেডারেল সিকিউরিটি ব্যুরো আছে। দক্ষিণ আফ্রিকা আছে সিক্রেট সার্ভিস। মিশরে আছে বুকোবরাত। আর ইসরায়েল আছে মোসাদ এবং আমান সেনা গোয়েন্দা। আর ভারতে আছে র এবং CBI। চীনে আছে MSS আছে। তো আমরা যদি খেয়াল করি বিভিন্ন দেশের সীমান্ত রক্ষী বাহিনী যদি আমরা খেয়াল করি, যে সীমানা পাহারা দিতেছে, যে আমাদের যেমন আছে বর্ডার গার্ড বাংলাদেশ আছে, একইভাবে BSF আছে ভারতে, একইভাবে বিভিন্ন দেশের সীমান্ত বাহিনী আছে। যুক্তরাষ্ট্রে আছে ইউনাইটেড স্টেট বর্ডার পোর্টাল। জার্মানি আছে জার্মান ফেডারেশন পুলিশ। ফিনল্যান্ড আছে ফিনিশ বর্ডার গার্ড। স্পেন আছে গার্ডিয়া সিভিল। ইতালিতে আছে গার্ডিয়া ডি ফিনাজা। ভারতে আছে বর্ডার সিকিউরিটি ফোর্স BSF, এটাই ভারতের। রাশিয়া হচ্ছে বর্ডার গার্ড সার্ভিস অফ রাশিয়া। বেলারুশ আছে স্টেট বর্ডার কমিটি। মিয়ানমার আছে BGF যেটা বলে বর্ডার গার্ড পুলিশ। লিথুনিয়া আছে স্টেট বর্ডার গার্ড সার্ভিস। সুইজারল্যান্ড আছে বর্ডার গার্ড ক্রপস আছে। ইউক্রেন আছে স্টেট বর্ডার গার্ড সার্ভিস অফ ইউক্রেন। পাকিস্তান আছে পাকিস্তান রেঞ্জার্স ফোর্স আছে। ইসরায়েল আছে ইসরায়েল বর্ডার পুলিশ আছে। অর্থাৎ এখানে অল্প কয়েকটা দেশের নাম দিয়েছে এই কারণে যে তারা বিভিন্ন কারণে বিখ্যাত হয়ে আছে। বিশ্বের বিভিন্ন দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে তারা বিখ্যাত হয়ে আছে বর্ডার গার্ডের জন্য। এখানে তাদের নাম উল্লেখ করা আছে। আর এগুলো বিশ্বে প্রশ্ন আসে, অন্যান্য দেশে বর্ডার গার্ড থেকে তেমন প্রশ্ন আসে না। তো এই হলো এই অধ্যায়। পরবর্তীতে আমরা অন্য কোনো একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।